নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি সুদর্শন আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের গত এপিসোডে অর্থাৎ আমাদের গত পর্বে মাখনি বুড়ি গল্পটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত পর্বে অর্থাৎ মাখনি বুড়ি গল্পের শেষে একটি বিশেষ প্রশ্ন রাখা হয়েছিল। সেই প্রশ্নের সঠিক উত্তর যারা লিখেছেন তাদের মধ্যে থেকে নির্বাচিত কয়েকজনের নাম আজকের গল্পের শেষে কিন্তু ঘোষণা করা হবে। তাই গল্পের শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আর আজও গল্পের মধ্যে লুকিয়ে থাকবে একটি বিশেষ প্রশ্ন। প্রশ্নটির সঠিক উত্তর আপনার সম্পূর্ণ নামসহ কমেন্ট বক্সে লিখে জানাতে হবে। সঠিক উত্তর দাতাদের মধ্যে থেকে নির্বাচিত কয়েকজনের নাম আগামী গল্পে ঘোষণা করা হবে। তবে জানিয়ে রাখি আপনাদের, আজকের গল্পের মাধ্যমে আমরা কিন্তু ফিরে যাব সেই বহু বছর আগের এক অন্য বাংলায়। সেই সময় যখন গ্রামের আঁকাবাঁকা মাটির পথে পালকি ছুটে চলত, বিহারাদের হাঁক ডাক শোনা যেত সন্ধ্যার নিস্তব্ধতায়, আর জমিদার ও ক্ষমতাশালী মানুষদের কথাই ছিল শেষ কথা। সমাজের উচ্চ স্তরের যে সমস্ত মানুষরা ছিল তাদের দাপটে তখন সাধারণ মানুষের জীবন অনেক সময় হয়ে উঠত অসহায় আর অত্যাচারে জর্জরিত। সেই ইতিহাস, সেই সমাজ বাস্তবতা আর তারই অন্তরালে লুকিয়ে থাকা এক রহস্যময় আর ভয়াবহ ঘটনার সাক্ষী হতে চলেছি আমরা আজকের এই গল্পে। তাহলে আর দেরি কেন, চলুন সময়ের পর্দা সরিয়ে প্রবেশ করি অতীতের সেই বাংলার সেই অন্ধকার অধ্যায়, যেখানে ইতিহাস, রহস্য, মানবিক বেদনা এবং অজানা আতঙ্ক এক সূত্রে গাঁথা হয়ে তৈরি করেছে আজকের এই কাহিনী। আজ আপনি শুনবেন লেখিকা সুপমা দাসের কলমে গ্রাম বাংলার ভূতের গল্প, গ্রাম প্রধানের বাড়িতে এক রাত। গল্পটি শোনার পর গল্পটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন, আর তার সঙ্গে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্প। রাতের বুক চিরে চলে যাওয়া একটা কাঁচা এবড়ো খেবড়ো মাটির রাস্তা, দুপাশে জমাট বাঁধা অন্ধকারের প্রাচীর, যেখানে জোনাকিরাও যেন ভয় পেয়ে আলো নিভিয়ে দিয়েছে। দূরে কোথাও একটা রাতচরা পাখি একটানা ডেকে চলেছে। তীব্র, তীক্ষ্ণ আর অশুভ। রাস্তার ঠিক বাঁকে বিশাল একটা অশ্বত্থ গাছের নিচে দাঁড়িয়ে আছে একটা পুলিশের জিপ। গাড়ির হেডলাইট নেভানো, কেবল ড্যাশবোর্ডের টিমটিমে আলোয় সামনে দুজনের ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে মিশেছে পিছনের বাঁশবাগানে। একজন পুলিশের উঁচু তলার অফিসার, অন্যজন সুবল মজুমদার। অফিসের পকেট থেকে একটা সিগারেট বের করে ধরালেন। দেশলাইয়ের ক্ষণিক আলোয় তার মুখের বলিষ্ঠ রেখাগুলো একবার জ্বলে উঠে নিভে গেল। ধোঁয়া ছেড়ে নিচু চিবনু গলায় তিনি বললেন, 30টা বছর কেটে গেছে সুবল, 30টা বছর। তুমি ভেবেছিলে মাটির চাপা দেওয়া লাশ আর কোনোদিন কথা বলবে না, তাই তো? সুবলের মুখটা অন্ধকারের মধ্যেও ফ্যাকাশে দেখাচ্ছিল। সে ঢোক গিলে বলল, স্যার, যা হওয়ার তা তো সেই কবেই চোখে মুখে গেছে। আপনি নিজে হাতে কেসটা ক্লোজ করেছিলেন। পোস্টমর্টম রিপোর্টে তো পরিষ্কার লেখা ছিল আত্মহত্যা। আজ এত বছর পর আচমকা। চুপ কর! অফিসারের গলা হিসিস করে উঠল অন্ধকারে সাপের মতো। তুই আর আমি খুব ভালো করেই জানি ওটা আত্মহত্যা ছিল না, স্রেফ খুন ছিল। আর সেই খুনটাকে ধামা চাপা দেওয়ার জন্য তুই আমার এই হাত দুটোকে মোটা টাকার নোটে মুড়ে দিয়েছিলি। টাকার লোভে আর তোর ওই ক্ষমতার দাপটে একটা জলজান্ত মানুষের খুনকে আমি ফাইল বন্দি করে দিয়েছিলাম। কিন্তু সুবল, আইনের চোখকে ফাঁকি দেওয়া যায়, বিবেকের পচনকে আটকানো যায় না। ওই ভয়ঙ্কর ঝুলন্ত মুখটা আমি রোজ রাতে স্বপ্নে দেখি। সুবল মজুমদার এবার একটু মরিয়া হয়ে উঠল। গলার স্বরে কিছুটা প্রচ্ছন্ন হুমকি মিশিয়ে বলল, দেখুন অফিসার, পুরনো কাসন্দি ঘেঁটে কোনো লাভ নেই। সেদিনের ওই ঘোষের টাকায় আপনারও কিন্তু দোতলা বাড়ি হয়েছে। আজ আমি যদি ফাঁসিতে ঝুলতে যাই তবে আপনার গায়েও কিন্তু পুলিশের উর্দিটা থাকবে না।
অফিসার হাতে সিগারেটটা মাটিতে ফেলে বুট জুতো দিয়ে পিষে দিলেন। তারপর এক পা এগিয়ে এসে সুবলের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললেন, আমি তো নরকেই আছি সুবল, কিন্তু এবার তোকে টেনে নামানোর সময় এসেছে। ওই গ্রামের মাটি এবার কথা বলতে শুরু করেছে, আর সেই ডাক তুইও শুনতে পাচ্ছিস, আমি জানি। রাতের নিস্তব্ধতা চিরে একটা দমকা হাওয়া বয়ে গেল, আর তার সাথেই যেন ভেসে এলো একটা দীর্ঘশ্বাস। নদিয়া জেলার জলঙ্গি নদীর তীরে এক ক্ষয়িষ্ণু গ্রাম তেঁতুলবেড়িয়া। এককালে এই গ্রাম ছিল ঐশ্বর্য আর দাপটের প্রতীক। এখানে ছিল নীলকর সাহেবদের কুঠি, শোনা যেত ঘোড়ার খুঁড়ের শব্দ, প্রতাপশালী জমিদারদের হাঁক ডাক। কিন্তু আজ সে সবই কালের গহ্বরে বিলীন। এখন কেবল অবশিষ্ট আছে ধসে পড়া পোড়ামাটির শিব মন্দির, যার গায়ে ফাটল ধরে বট পাঁকুড়ের শেকড় নেমেছে। গ্রামের পর গ্রাম জুড়ে ছড়িয়ে আছে বিশাল সব বাঁশবাগান আর ঘন কচুরিপানায় ঢাকা পচা বিল। বর্ষায় যখন জলঙ্গি ফুলে ফেঁপে ওঠে, তখন নদীর ঘোলা জল ঢুকে পড়ে গ্রামের আনাচে কানাচে। গ্রামের বাতাসে তখন ভেসে বেড়ায় এক স্যাঁতস্যাঁতে আষ্টে গন্ধ। এই গ্রামের আবহে একটা দম বন্ধ করা স্তব্ধতা আছে। এখানকার বাতাসে কোনো সতেজতা নেই, বরং একটা ভারী থমথমে ভাব আছে। যেন এখানকার প্রতিটি প্রাচীন বটগাছ, ভাঙা ইট আর মজে যাওয়া বিল কোনো এক আদিম ভয়ঙ্কর গোপন সত্যকে যুগের পর যুগ বুকে চেপে বসে আছে। আমি নকুল, কলকাতা থেকে আসা একজন লোকসংস্কৃতি ও ফোকলোর গবেষক। আমি গ্রাম বাংলায় হারিয়ে যাওয়া শ্রমজীবী মানুষদের গান, সারি গান, ছাদ পেটানোর গান, ফসল কাটার গান, এই ওয়ার্ক সংসগুলোর ইতিহাস খুঁজতে, তাদের লিপিভুক্ত করতে এবং তথ্য সংগ্রহ করতে এই তেঁতুলবেড়িয়া গ্রামে এসে পৌঁছেছি। আমার ধারণা ছিল নদীমাতৃক এই প্রাচীন গ্রামে নিশ্চয়ই লুকিয়ে আছে লোকজ সংস্কৃতির একটা বিশাল ভাণ্ডার। কিন্তু গ্রামে পা দেওয়ার পর থেকেই একটা অদ্ভুত অসংলগ্নতা আমাকে ঘিরে ধরেছে। দুপুরের কড়া রোদ থাকা সত্ত্বেও গ্রামের রাস্তাঘাট কেমন যেন অস্বাভাবিক রকমের ফাঁকা। কোথাও কোনো মানুষের সাড়া নেই, বাচ্চাদের কোলাহল নেই, একটা কুকুর পর্যন্ত ডাকছে না। কাঁধে ভারী রুকস্যাকটা নিয়ে গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে আমার মনে হচ্ছিল আমি যেন কোনো মৃত জনপদে এসে পড়েছি। থাকার জন্য একটা আস্তানার আমার ভীষণ প্রয়োজন ছিল। এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ দেখলাম রাস্তার বাঁকে একটা ভাঙাচোরা চায়ের দোকানের বেঞ্চে বসে আছেন একজন বয়স্ক লোক। পরনে ধুতি আর ফতুয়া, চোখে মোটা ফ্রেমের চশমা, পাশে একটা পুরনো সাইকেল আর একটা চামড়ার ডাক্তারি ব্যাগ। আমি এগিয়ে গিয়ে বললাম, নমস্কার, আচ্ছা এই দিকটায় কি থাকার জন্য কোনো ঘর বা গেস্ট হাউস পাওয়া যাবে? ভদ্রলোক আমার পা থেকে মাথা পর্যন্ত একবার ভালো করে দেখে নিলেন। তার চোখের দৃষ্টিতে একটা সন্দেহের ছায়া। ধীর গলায় বললেন, আগে আমি এই গ্রামেরই ডাক্তার। তা বাবু, আপনি আসছেন কোত্থেকে? এই গন্ড গ্রামে তো অচেনা মানুষ বড় একটা আসে না। আমি কলকাতা থেকে আসছি ডাক্তারবাবু, কিছু গবেষণার কাজে। তা থাকার জন্য কোনো জায়গা কি হবে এখানে? ডাক্তারবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে পকেট থেকে একটা বিড়ির বান্ডিল বের করলেন। বিড়ি ধরিয়ে একগাল ধোঁয়া ছেড়ে বললেন, গেস্ট হাউস? সে তো দূরের কথা বাবু। এ গ্রামে একটা ভালো চায়ের দোকানও নেই। তবে আপনি এক কাজ করতে পারেন, এই সোজা এই রাস্তাটা ধরে এগিয়ে গেলে ওই বিলের ধারে একটা বড় দোতলা পুরনো বাড়ি দেখতে পাবেন। ওটা আমাদের সাবেক গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়ি। উনি এখন একাই থাকেন ওই বিশাল বাড়িতে। আর 2 পয়সা দিলে উনি হয়তো একটা ঘর আপনাকে ভাড়ায় দিলেও দিতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা ডাক্তারবাবু, একটা কথা জিজ্ঞেস করব, মানে এই গ্রামটা এমন নিঝুম কেন?
দুপুরবেলায় মনে হচ্ছে যেন মাঝরাত। এবার ডাক্তারবাবুর হাতের বেড়িটা হঠাৎ যেন একটু কেঁপে উঠল। তিনি শূন্য দৃষ্টিতে সামনের বাঁশবাগানের দিকে তাকিয়ে বললেন, এই গ্রামের মাটি শুকিয়ে গেছে বাবু। যৌবন সব শহরমুখী। যারা আছে তারা সন্ধে নামলেই দরজা খিল দেয়। এই ধরুন না, গত মাসেই পরামানিকদের গোটা পরিবারটা রাতারাতি গ্রাম ছেড়ে চলে গেল। বলল নদীর ধারের হাওয়া নাকি বিষাক্ত হয়ে উঠেছে, রাতে নাকি শ্বাস নিতে কষ্ট হয়। আসলে কথাটার মাঝপথেই থেমে গেলেন তিনি। আমাকে হাত দিয়ে ইশারা করে বললেন, আপনি ওই প্রধানের বাড়িতেই যান বাবু, সাবধানে যাবেন কেমন। ডাক্তারবাবুর ওই অসম্পূর্ণ কথার মধ্যে একটা ঠান্ডা ভয়ের স্রোত লুকিয়েছিল। তবে নির্দেশ মতো আমি হাঁটতে শুরু করলাম। প্রায় 15 মিনিট হাঁটার পর কচুরি পানায় ভর্তি একটা বিশাল বিলের ধারে সেই বাড়িটার সামনে এসে দাঁড়ালাম। বাড়ি না বলে এটাকে একটা ছোটোখাটো ভগ্নপ্রায় প্রাসাদ বললেই ভালো। ঔপনিবেশিক আমলের আর্কিটেকচার, মোটা মোটা থাম আর কড়ি কাঠের ছাদ, দেওয়ালে নোনা ধরে পলেস্তারা খসে পড়েছে, উঁকি দিচ্ছে কালচে লাল ইঁট। লোহার বিশাল গেটটা মরচে ধরে হাঁ করে খোলা। ভিতরে ঢুকে সদর দরজার সামনে দাঁড়ালাম। প্রকাণ্ড একখানা কাঠের দরজা। আমি বেশ জোরেই কড়া নাড়লাম। কয়েক মুহূর্ত সব চুপচাপ। তারপর ভেতর থেকে একটা ধীর ভারী এবং ঘষ্টে ঘষ্টে হেঁটে আসার শব্দ ভেসে এলো। দরজাটা একটা তীক্ষ্ণ আর্তনাদ করে ধীরে ধীরে খুলে গেল। সামনে যিনি দাঁড়িয়ে আছেন তাকে দেখে আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। ইনি তাহলে প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান। কিন্তু এ কি চেহারা! মানুষটার বয়স খুব বেশি হলে 55 বা 60 হবে, কিন্তু তার পিঠটা অস্বাভাবিক আর বীভৎস রকমের কুঁজো। মনে হচ্ছে যেন তার মেরুদণ্ডের ওপর অদৃশ্য কোনো ভারী পাথর চাপানো আছে, যার ভারে তার শরীরের ওপরের অংশটা মাটির দিকে সমান্তরালভাবে বেঁকে গেছে। তার বাঁ হাতে একটা মোটা লাঠি, যার উপর ভর দিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। এই বয়সে একজন মানুষের শরীর এমনভাবে বেঁকে যাওয়ার কোনো স্বাভাবিক চিকিৎসা বিজ্ঞানের ব্যাখ্যা আমার জানা ছিল না। তার চোখ দুটো গর্তে ঢোকানো, চামড়া ফ্যাকাশে। মানুষটার চেহারাটায় সরাসরি কোনো ভূত প্রেতের ব্যাপার নেই, কিন্তু তাকে দেখে একটা গভীর আদিম অস্বস্তি আর গা ছমছমে ভাব আমাকে আচ্ছন্ন করল। কে? একটা ভাঙা কর্কশ স্বর বেরিয়ে এলো তার গলা দিয়ে। আমি নিজেকে কিছুটা সামলে নিয়ে বললাম, নমস্কার, আমি কলকাতা থেকে আসছি। গ্রামের ডাক্তারবাবু আমাকে আপনার কাছে পাঠালেন। আমার থাকার জন্য একটা ঘরের খুব প্রয়োজন ছিল। ভাড়া আমি ঠিকমতো দিয়ে দেব। লোকটা তার গর্তে ঢোকা চোখ দুটো দিয়ে আমাকে কিছুক্ষণ মাপলেন। তারপর ঘাটটা ওই কুঁজো অবস্থাতেই সামান্য একটু তুলে বললেন, ভিতরে এসো। বাড়ির ভেতরে পা রাখতেই একটা স্যাঁতস্যাঁতে ভ্যাপসা আর পুরনো কাঠের গন্ধ আমার নাকে এলো। মনে হলো যেন যুগের পর যুগ এই বাড়ির জানলাগুলো ঠিকমতো খোলা হয়নি। লোকটা আমাকে নিয়ে একটা বড় দালানে এসে দাঁড়ালেন। আমি লক্ষ্য করলাম মানুষটার হাঁটার ভঙ্গিটা কেমন যেন যান্ত্রিক। পা দুটো মাটির সাথে ঘষ্টে ঘষ্টে এগোচ্ছে, তবে তার কথাবার্তা যথেষ্ট ভদ্র। তিনি বললেন, ঘর একটা দেওয়া যেতে পারে, ভাড়া নিয়ে তোমায় ভাবতে হবে না, যা দেওয়ার দিও। তবে খাওয়ার ব্যবস্থা তোমায় নিজেকেই করতে হবে। খাওয়ার ব্যাপারে ডাক্তারবাবু বলছিলেন আপনার এখানে নাকি একজন কাজের লোক আসেন, তাকে যদি আমি কিছু টাকা ধরে দিই তবে কি আমার রান্নাটাও তিনি করে দেবেন?
সুধি আসে, সকালে একবার আসে, রান্না বান্না করে দিয়ে যায়। ওকে 2 টাকা বেশি দিলে তোমারটাও ফুটিয়ে দেবে। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। পরিবেশটা স্বাভাবিক করার জন্যই আমি নিজে থেকেই আমার আসার উদ্দেশ্যটা খোলাসা করতে শুরু করলাম। আমি আসলে ফোকলোর নিয়ে পড়াশোনা করি। এই গ্রামে পুরনো দিনের শ্রমজীবী মানুষদের গান, তাদের লোকসংস্কৃতি, এসব নিয়ে তথ্য সংগ্রহ করতে এসেছি। ভাবলাম অন্তত সপ্তাহখানেক থেকে পুরো গ্রামটা একটু ঘুরে দেখব। আপনাদের মতো বর্ষিয়ান মানুষদের কাছ থেকে পুরনো দিনের অনেক গল্পও শোনা যাবে। আমার কথায় তিনি খুব একটা আগ্রহ দেখালেন না, শুধু লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে আমাকে নিয়ে গেলেন দালানের একেবারে শেষ প্রান্তে। সেখানে একটা লম্বা বারান্দার শেষে একটা বড় কাঠের দরজা। পকেট থেকে একটা বড় লোহার চাবি বের করে তিনি তালাটা খুললেন। এই ঘরটায় তুমি থাকতে পারো। ঘরটা বেশ বড়। ভেতরে একটা সেকেলের ভারী মেহগনি কাঠের খাট, একটা টেবিল, একটা চেয়ার। ছাদটা অনেক উঁচুতে। জানলার বাইরে দিয়ে কচুরিপানায় ভর্তি বিলটা দেখা যাচ্ছে। এই ঘরটার একটা ইতিহাস আছে বাবু। এক সময় নীলকর সাহেবদের ডাক বাংলোর অংশ ছিল। আমার বাবার সঙ্গে ওই সাহেবদের খুব ওঠা বসা ছিল। তারপর যখন ব্রিটিশরা পাত্তারি গুটিয়ে এ দেশ ছাড়ল, তখন এই ডাক বাংলো আর এই বিশাল সম্পত্তির দেখাশোনার দায়িত্ব আমার বাবার কাঁধেই দিয়ে যায় তারা। বংশ পরম্পরায় সেই থেকে আমি এগুলো দেখছি। আমি ঘরটার চারিদিক দেখতে দেখতে মুগ্ধ হয়ে শুনছিলাম। ইতিহাস যেন এই ঘরের দেওয়ালে দেওয়ালে লেগে আছে। হঠাৎ একেবারে ক্যাজুয়াল ভঙ্গিতে কোনো কিছু না ভেবেই আমি একটা প্রশ্ন করে বসলাম। তা এত বড় বাড়ি, বাড়িতে আর কেউ নেই আপনার? মানে আপনার পরিবার? প্রশ্নটা করার সাথে সাথেই আমি বুঝলাম আমি একটা মস্ত বড় ভুল করে ফেলেছি। মানুষটার শরীরটা হঠাৎ যেন পাথরের মতো জমে গেছে। তার হাতের লাঠির মুঠোটা শক্ত হয়ে উঠেছে, আঙুলের গাঁটগুলো সাদা হয়ে গেছে। তিনি ধীরে ধীরে তার সেই অস্বাভাবিক কুঁজো শরীরটা ঘুরিয়ে আমার দিকে তাকালেন। তার সেই গর্তে ঢোকা চোখ দুটোর দিকে তাকিয়ে আমার মেরুদণ্ড বেয়ে বরফের স্রোত নেমে গেল। চোখের মণি দুটো স্থির, সেখানে কোনো পলক পড়ছে না। মুখটা থমথমে, চোয়ালের পেশিগুলো ফুলে উঠেছে। তাঁর সেই দৃষ্টিতে এমন এক আদিম হিংস্র আর জমাট বাঁধা অন্ধকার ছিল যা কোনো সাধারণ মানুষের চোখে থাকতে পারে না। মনে হলো আমার ওই একটা সামান্য প্রশ্ন তার ভেতরের কোনো এক ঘুমন্ত ভয়ঙ্কর শয়তানকে জাগিয়ে তুলেছে। পুরো ঘর জুড়ে নেমে এলো এক দম বন্ধ করা হিমশীতল নীরবতা। কেবল বাইরে বিলের দিক থেকে ভেসে এলো একটা ডাহুক পাখির করুণ আর্তনাদ। বৃদ্ধ আমার সেই অযাচিত প্রশ্নের কোনো উত্তর দেননি। কেবল সেই জমাট বাঁধা হিংস্র দৃষ্টিতে কয়েক মুহূর্ত আমার দিকে তাকিয়ে থেকে নিজের সেই অস্বাভাবিক কুঁজো শরীরটাকে ঘষতে ঘষতে ঘরের বাইরে নিয়ে গিয়েছিলেন। তার যাওয়ার পরক্ষণেই আমি দরজাটা ভেতর থেকে ছিটকিনি তুলে বন্ধ করে দিয়েছিলাম। রাতে নতুন জায়গা, তার উপর স্যাঁতস্যাঁতে বিশাল পুরনো ঘর। কিছুতেই চোখে ঘুম আসতে চাইল না। বাইরে তখন শ্রাবণের একটানা ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। ডাকবাংলোর ছাদের কড়িকাঠ থেকে পুরনো দিনের একটা সোঁদা গন্ধ নেমে আসছে। আমার শোয়ার খাটের ঠিক পাশেই একটা বড় জানালা। ঘুমট গরমে
জানলার কপাট দুটো আমি খোলাই রেখেছিলাম। বাইরে নিশ্ছিদ্র অন্ধকারের বুক চিরে কেবল একটানা ঝিঁঝি পোকা আর ব্যাঙের ডাক ভেসে আসছিল। আমি এক প্রকার তন্দ্রাচ্ছন্ন আধো জাগরিত অবস্থাতেই বিছানায় এপাশ ওপাশ করছিলাম। হঠাৎ নিশুতি রাতের সেই একটানা বৃষ্টির শব্দের মাঝখানে একটা অদ্ভুত শব্দ এসে আছড়ে পড়ল। খুব দূর থেকে ভেসে আসছে শব্দটা, বিলের ওপার থেকে। প্রথমে মনে হলো কোনো পশুর ডাক, কিন্তু কান পাততেই আমার শেঁড় দাঁড়াবে বরফ শীতল জলের স্রোত নেমে গেল। না, ওটা কোনো পশুর ডাক নয়, ওটা একটা গোঙানি, অমানবিক, আদিম এবং এক অদ্ভুত যান্ত্রিক ছন্দে বাঁধা। কোনো এক গভীর যন্ত্রণায় যেন একাধিক পুরুষ কণ্ঠ একসাথে গোঙাচ্ছে, আর সেই গোঙানির ভেতর থেকে একটা অস্পষ্ট ভারী বোল ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে আমার কানের কাছে। আমার বুকের ভেতরটা যেন এক লহমায় কেউ খামচে ধরল। হৃৎপিণ্ডের ধুকপুকানিটা গলার কাছে এসে আটকে গেছে। আমি বিছানায় উঠে বসতে গেলাম, কিন্তু মনে হলো আমার হাত পা যেন পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেছে। ওই ছান্দিক গোঙানিটার মধ্যে এমন এক অশুভ পৈশাচিক ভার ছিল যা আমার স্নায়ুতন্ত্রকে পুরোপুরি অবশ করে দিয়েছিল। মনে হচ্ছিল অন্ধকারে খুব ভারী কিছু একটা বয়ে নিয়ে চলেছে কয়েকজন মানুষ, আর প্রতি পদক্ষেপে তাদের বুকের হাড়গুলো যন্ত্রণায় মড় মড় করে উঠছে। কয়েকটা মুহূর্ত যা আমার কাছে কয়েকটা শতাব্দীর মতো মনে হলো। সেই আদিম গোঙানিটা অন্ধকারের বুক চিরে ভাসতে লাগলো। তারপর হঠাৎ সব চুপ, একেবারে পিনপতন নিস্তব্ধতা। বাইরে বৃষ্টির একটানা ঝিরঝির শব্দ। বাকি রাতটুকু আমি আর দু চোখের পাতা এক করতে পারিনি। ভোরবেলা ঘুম থেকে ওঠা আমার বহুদিনের পুরনো অভ্যাস। রাতের সেই জমাট ভয়টা সকালের ফিকে আলোয় কিছুটা হলেও তরল হয়েছে। আমি বিছানা ছেড়ে উঠে পড়লাম। বাইরে বেরিয়ে দেখলাম গোটা বাড়িটা একটা মৃতদেহের মতো নিস্তব্ধ হয়ে পড়ে আছে। প্রধান মশাইয়ের ঘরের দরজা তখনও ভেতর থেকে বন্ধ। মানুষটা এমনিতেই অদ্ভুত, তাই তাকে আর বিরক্ত না করে আমি প্রাতঃভ্রমণের জন্য একাই বাড়ির বাইরে রাস্তায় বেরিয়ে পড়লাম। রাতে বৃষ্টির পর গ্রামের মেঠো রাস্তাটা বেশ কাদা কাদা হয়ে আছে। ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। একটা ধূসর কুয়াশা বিলের জলের ওপর চাদরের মতো বিছিয়ে আছে। আমি আনমনে ডাক বাংলোর সামনে কাঁচা রাস্তা ধরে এগোচ্ছিলাম। হঠাৎ রাস্তার কাদার ওপর নজর পড়তেই আমার পা দুটো মাটির সাথে পেরেক দিয়ে যেন আটকে গেল। রাস্তার মাঝ বরাবর এক সারি পায়ের ছাপ চলে গেছে বিলের দিকে, কিন্তু সেগুলো কোনো সাধারণ মানুষের পায়ের ছাপ নয়। গভীর সমান্তরাল এবং অস্বাভাবিক চওড়া। ছাপগুলো দেখে মনে হচ্ছে চারজন বিশাল দেহী অতিকায় মানুষ অসম্ভব ভারী কোনো একটা জিনিস কাঁধে করে এই পথ দিয়ে হেঁটে গেছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো ওই ছাপগুলো স্বাভাবিক পায়ের পাতার মতো নয়, সেগুলো বিকৃত। মনে হচ্ছে চারটে ভীষণ ভারী এবড়ো খেবড়ো কাঠের গুঁড়ি কেউ যেন সজোরে কাদার মধ্যে পুঁতে দিয়ে আবার তুলে নিয়েছে। ছাপগুলোর গভীরতা প্রমাণ করছে তাদের কাঁধের ওপরকার বস্তুটার ওজন মানুষের কল্পনার অতীত। আমি মন্ত্রমুগ্ধের মতো সেই বিভৎস পদচিহ্নগুলোর দিকে তাকিয়ে রইলাম। আর গত রাতের সেই অমানবিক গোঙানিটা আমার কানের কাছে আবার বাজতে শুরু করলো। কি দেখছেন বাবু আমার এক দৃষ্টিতে? হঠাৎ পিছন থেকে ভেসে আসা গলার আওয়াজে আমি প্রায় চমকে উঠেছিলাম। বুকটা ধড়াস করে উঠল।
ঘুরে দেখি কালকের সেই ডাক্তারবাবু, বগলের নিচে একটা কালো ছাতা আর কাঁধে সেই চামড়ার ব্যাগ। আমি তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে একটু জোর করে হাসার চেষ্টা করলাম। না না, কিছু না ডাক্তারবাবু, এই একটু ভোরের হাওয়া খেতে বেরোলাম, গ্রামে তো দূষণ নেই তাই। ডাক্তারবাবু আমার চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন, তারপর একটু এগিয়ে এসে নিচু গলায় জিজ্ঞেস করলেন, তা রাতটা কেমন কাটলো আপনার? ওই ডাক বাংলোয় একা থাকতে কোনো অসুবিধা হয়নি তো? ঘুম ঠিকঠাক হয়েছিল তো? আমি গত রাতের সেই হিম শীতল আতঙ্কের কথা সযত্নে লুকিয়ে রাখলাম। শান্ত গলায় বললাম, হ্যাঁ বেশ ভালোই হয়েছে ঘুম। সারাদিন জার্নি ধকল তো ছিলই, বিছানায় পড়তেই ঘুম। ডাক্তারবাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন, তার চোখে মুখে একটা স্পষ্ট উদ্বেগের ছাপ। এদিক ওদিক তাকিয়ে গলাটা আরও এক খাদ নামিয়ে তিনি বললেন, শুনুন বাবু, আপনি শহরের শিক্ষিত মানুষ, হয়তো এসব বিশ্বাস করবেন না, কিন্তু একটা কথা আপনাকে বলে রাখি, আর যাই করুন না কেন, সূর্যাস্তের পর আপনি এই গ্রামের রাস্তায় ভুলেও বেরোবেন না। সন্ধ্যের পর ডাক বাংলোর দরজা ভেতর থেকে বন্ধ করে দেবেন। প্রধান মশাই এ ব্যাপারে কিছু বলেনি? আমি অবাক হওয়ার ভান করে বললাম, কই না তো, কিন্তু কেন ডাক্তারবাবু, গ্রামে কি চোর ডাকাতের উপদ্রব আছে নাকি? চোর ডাকাত হলে তো লাঠি দিয়ে পেটানো যেত বাবু। এই গ্রামের মানুষ সূর্যাস্তের পর কেউ ঘরের বাইরে বেরোয় না। একটা অদৃশ্য আতঙ্ক গোটা গ্রামটাকে গিলে খাচ্ছে। এক পুরনো ভয়ঙ্কর অভিশাপ। অভিশাপ? কিসের অভিশাপ? ডাক্তারবাবু রাস্তার ধারের একটা বটগাছের নিচে গিয়ে দাঁড়ালেন। আমি তার পিছু নিলাম। চারপাশটা কেমন যেন অস্বাভাবিক নিস্তব্ধ। তিনি বলতে শুরু করলেন, এসব বহুকাল আগেকার কথা বাবু, নীলকর আর প্রতাপশালী জমিদারের আমল। তখন গ্রামে একটা অলিখিত নিয়ম ছিল। গ্রামের কোনো নারী বা নিচু জাতের মানুষ যদি সমাজ নিষিদ্ধ কোনো কাজ করত, ধরুন কোনো বিধবার অবৈধ গর্ভধারণ বা কারোর গায়ে কুষ্ঠরোগের দাগ দেখা দিল, তবে জমিদারের পেয়াদারা মাঝ রাতে তাদের তুলে নিয়ে যেত। তাদের আর কোনো দিন কেউ দেখতে পেত না। লোকচক্ষুর আড়ালে গভীর রাতে একটা বিশেষ কালো কাঠের পালকিতে তুলে সেই হতভাগ্যদের মাঝ নদীতে ভাসিয়ে দেওয়া হতো। ওই 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 পালকিকে গ্রামের মানুষ বলতো বিসর্জনী পালকি বা পাপের পালকি। বেহারা সম্প্রদায়ের 4 জন জোয়ান মদ্য মানুষ সেই পালকি কাঁধে করে বইত। জানেন বাবু, আমাদের গ্রামের লোকবিশ্বাস হলো, যারা ওই পালকি বইত, ওই হতভাগ্যদের সমস্ত অভিশাপ আর গ্রামের সমস্ত পাপের ভার তাদের কাঁধের ওপর চেপে বসত। কারণ পাপ কখনো মরে না বাবু, তা কেবল কাঁধ বদল করে। কথাগুলো শুনে আমার শির দাঁড়াবে একটা ঠান্ডা ভয়ের স্রোত আবার নেমে এলো। আমি অস্ফুট স্বরে বললাম, কিন্তু সে তো অনেককাল আগের কথা, এখন এসবের কি? এখনো শেষ হয়নি বাবু, আসল কথাই তো বলিনি। গত কয়দিন ধরে গ্রামের অনেকেই রাতের অন্ধকারে সেই বিসর্জনী পালকিকে গ্রামের রাস্তা দিয়ে যেতে দেখেছে। 4 জন অতিকায় মানুষ নাকি সেই পালকি কাঁধে নিয়ে ওই বিলের দিকে হেঁটে যায়। যারা দেখেছে তারা ভয়ে জ্বরে পড়েছে, তাই আপনাকে সাবধান করছি। আমার চোখের সামনে তখন ভাসছে কাদায় ফুটে থাকা সেই 4টে বিকৃত ভারী পায়ের ছাপ, আর কানে বাজছে সেই আদিম গোঙানি। আমার হাত পা ক্রমশ ঠান্ডা হয়ে আসছিল। আমি তাড়াতাড়ি এই ভয়ঙ্কর প্রসঙ্গটা পাল্টানোর চেষ্টা করলাম। আচ্ছা ডাক্তারবাবু, একটা কথা জিজ্ঞেস করব? আমি জোর করে গলাটা স্বাভাবিক রাখার চেষ্টা করলাম। ওই প্রধান মশাই, ওনার পিঠটা এমন অস্বাভাবিক রকমের কুঁজো কেন? ওনার তো এমন কিছু বয়স হয়নি যে পিঠ ওরকম ধনুকের মতো বেঁকে যাবে। চামড়া দেখে তো মনে হয় কত হবে, এই 60 থেকে 65 বছর বয়স। ডাক্তারবাবু একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন, যেন ভয়ের প্রসঙ্গ থেকে বেরিয়ে আসতে পেরে তিনিও খুশি। তিনি একটু তাচ্ছিল্যের সুরে বললেন, ও কিছু নয় বাবু,
ওটা কোনো ভৌতিক ব্যাপার নয়। আসলে আমাদের এই তল্লাটের জলে প্রচুর আর্সেনিক আছে। আর তাছাড়া ওনার নাকি অদ্ভুত কোনো একটা হাড়ের রোগ আছে, ওই ডাক্তারি ভাষায় যাকে বলে কাইফেসিস বা ওই জাতীয় কিছু, ক্যালসিয়ামের অভাব আর কি। ওর বাবাও শেষ বয়সেও এরকম কুঁচো হয়ে গিয়েছিল। ওই বিশাল সম্পত্তি একা হাতে সামলাতে সামলাতে হাড় ক্ষয়ে গেছে আর কি। এর পরের দুটো দিন একরকম নির্বিঘ্নেই কেটে গেল। দিনের আলোয় গ্রামের রূপটা একেবারেই আলাদা। আমি খাতা পেন আর রেকর্ডিং যন্ত্র নিয়ে গ্রামের এদিক ওদিক ঘুরে বেড়ালাম আমার লোকসংস্কৃতির তথ্য খোঁজার তাগিদে, কিন্তু কাজ বিশেষ কিছুই এগোলো না। এই তেঁতুলবেরিয়া গ্রামটা যেন একটা জনবিরল মৃতপ্রায় দ্বীপ। মানুষের সংখ্যা হাতে গোনা, আর যে কজন আছেন তাদের চোখে মুখে সর্বক্ষণ একটা স্থায়ী জমাট বাঁধা আতঙ্ক সেঁটে আছে। কেউ অচেনা মানুষের সাথে দুটো কথা বলতে চায় না। দিনের বেলাতেই দরজা জানলা আধো ভেজানো থাকে। আমার প্রশ্নের উত্তরে তারা কেবল মাথা নাড়ে, নয়তো দ্রুত পা চালিয়ে সরে পড়ে, যেন তাদের প্রতিটি কথার উপর কোনো এক অদৃশ্য নজরদারির ছায়া পড়ে আছে। এই গ্রামের বাতাসেই যেন একটা ভয়ের বীজ বোনা আছে, যা এখানকার প্রতিটি মানুষের রক্তে শিকড় চালিয়েছে। তৃতীয় দিন ঘুরতে ঘুরতে আমি একটু বেশি আনমনা হয়ে পড়েছিলাম। মাঝে মধ্যে একটু আধটু ছবি আঁকার আমার ঝোঁক বা শখ আছে। পুরনো দিনের একটা ভাঙা নীলকুঠির ধ্বংসাবশেষ স্কেচ করতে করতে কখন যে বেলা গড়িয়ে গেছে তা আমি খেয়ালই করিনি। যখন হুঁশ ফিরল তখন সূর্য পাটে বসেছে। আকাশের পশ্চিম কোণে একটা রক্তের মতন লাল আভা ছড়িয়ে আছে, আর সেই আলোর রেশটুকু এসে পড়েছে জলঙ্গি নদীর কালো জলের ওপর। আমি বুঝতে পারলাম আমি গ্রামের একেবারে শেষ প্রান্তে নদীর ঠিক পাড় ঘেঁষে এসে দাঁড়িয়েছি। চারপাশটা কেমন যেন অস্বাভাবিক নিস্তব্ধ। গোধূলির আলো আঁধারিতে নদীর দিক থেকে একটা ঠান্ডা স্যাঁতস্যাঁতে হাওয়া উঠে আসছে, আর ঠিক সেই মুহূর্তেই আমি তাকে দেখলাম। নদীর ঢালু পার বেয়ে ঠিক যেন জলের ভেতর থেকে উঠে আসছে একটা অবয়ব। আমি চোখ কুঁচকে তাকালাম। একটা মেয়ে, বয়স খুব বেশি হলে 20-22 হবে। গায়ের রং ঘোর কৃষ্ণবর্ণ, যা সন্ধ্যার আবছা আলোয় প্রায় মিশে যাচ্ছিল। পরনে একটা শাড়ি যা হাঁটুর ওপর পর্যন্ত তোলা, কাদামাখা পা, আর মাথার চুলগুলো শক্ত করে একটা মোটা বিনুনি করা, যা তার পিঠ বেয়ে কোমর পর্যন্ত নেমে গেছে। আলো এতটাই কমে এসেছিল যে মেয়েটার মুখের আদলটা স্পষ্ট বোঝা যাচ্ছিল না, তবে তার হাঁটা চলায় একটা যান্ত্রিক আর অদ্ভুত শীতলতা ছিল। এই জনমানবহীন নদীর পাড়ে এমন অসময়ে একটা মেয়েকে একা দেখে আমি স্বভাবতই চমকে উঠেছিলাম। নিজের অজান্তেই গলা চড়িয়ে বলে উঠলাম, কে কে ওখানে? আমার গলার আওয়াজে মেয়েটা হঠাৎ থমকে দাঁড়ালো। এতক্ষণ যেন সে আমাকে দেখতেই পায়নি বা আমার উপস্থিতি টেরই পায়নি। সে ধীরে ধীরে মুখটা আমার দিকে ঘোরালো। অন্ধকার আর কুয়াশার কারণে মুখটা আবছা, কিন্তু আমি স্পষ্ট অনুভব করলাম এক জোড়া হিমশীতল প্রাণহীন দৃষ্টি আমাকে বিদ্ধ করছে। কয়েক সেকেন্ড, মাত্র কয়েকটা সেকেন্ড সে ওইভাবে আমার দিকে তাকিয়ে রইল। তারপর কোনো কথা না বলে, কোনো রকম অভিব্যক্তি না দেখিয়ে সে অন্যদিকে মুখ ঘুরিয়ে গট গট করে হাঁটতে শুরু করলো। শোনো, আরে শোনো, এদিকে একা কোথায় যাচ্ছ? আমি পা চালিয়ে তার পিছু নিলাম, কিন্তু কয়েক পা এগোতেই আমি থমকে দাঁড়ালাম। সন্ধ্যার অন্ধকার ততক্ষণে নদীর পাড়টাকে পুরোপুরি গ্রাস করেছে, আর সেই জমাট অন্ধকারের মাঝে মেয়েটা যেন হাওয়ায় মিলিয়ে গেছে। সামনে শুধু খাঁ খাঁ করছে নদীর পাড়, আর এক বুক সমান উঁচু কাশবন। কোথাও কেউ নেই। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। নিজের মনেই অস্ফুট স্বরে বলে উঠলাম, যা বাবা,
এটা কিরকম হলো? চোখের সামনে দিয়ে মানুষটা গেল কোথায়? ভিতর ভিতর একটা চাপা অস্বস্তি দানা বাঁধতে শুরু করলো। ডাক্তারবাবু সেই সাবধান বাণীটা মনে পড়ে গেল। সূর্যাস্তের পর গ্রামের রাস্তায় ভুলেও বেরোতে বারণ করেছিলেন তিনি। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না। কাঁধের ব্যাগটা শক্ত করে চেপে ধরে সোজা ডাক বাংলোর দিকে হাঁটা দিলাম। ডাকবাংলোয় ফেরার পথটা একটা বিশাল পুরনো বাঁশবাগানের ভেতর দিয়ে গেছে। বাঁশবাগানের ভেতরের অন্ধকারটা এতটাই নিশ্ছিদ্র যে নিজের হাতটাও ভালো করে দেখা যায় না। আমার সঙ্গে অবশ্য একটা টর্চ ছিল। আমি টর্চটা জ্বেলে নিলাম, কিন্তু সেই ম্লান আলো যেন অন্ধকারটাকে আরো বেশি ভয়ঙ্কর করে তুলল। বাঁশবাগানটার মাঝামাঝি আসতেই হঠাৎ হাওয়াটা যেন কেমন গুমোট হয়ে এলো, আর তার সাথে নাকে এলো সেই বীভৎস পচা গন্ধটা। একটা পচা আষ্টে দুর্গন্ধ, যেন হাজার হাজার মরা মাছ আর পচা শামুক একসাথে রোদে পড়ছে। গন্ধটা এতটাই তীব্র আর বমি উদ্রেককারী যে আমার নাড়ি ভুঁড়ে উল্টে আসার উপক্রম হলো। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো গন্ধটা স্থির ছিল না। সেটা যেন জীবন্ত কোনো সত্তার মতো বাতাসে ভর করে আমার চারপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। কখনো ডান দিক থেকে একটা ঝাপটা মারছে, তো পরক্ষণেই বাঁ দিক থেকে এসে আমার নাকে মুখে সেঁধিয়ে যাচ্ছে। আমার শ্বাস নিতে কষ্ট হতে লাগলো। হঠাৎ বাঁশবাগানের গভীর অন্ধকার চিরে একটা শব্দ ভেসে এলো। আমার রক্ত জল করে দেওয়া সেই পরিচিত শব্দ, গত রাতের সেই অমানবিক গোঙানি। শব্দটা এবার আর দূরে নেই, একেবারে আমার কাছাকাছি। জঙ্গলের ভেতর থেকে ক্রমশ এগিয়ে আসছে, পালকি বয়ে নিয়ে যাওয়ার সেই আদিম যান্ত্রিক ছন্দ। তার সাথে মিশে আছে বুক ফাটা হাঁপানির শব্দ। আমার সমস্ত শরীর থরথর করে কাঁপতে শুরু করলো। কপাল আর ঘাড়ের কাছে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। আমি দম বন্ধ করে আতঙ্কে চারিদিকে হাত নাড়তে লাগলাম। বাঁদিকে একটা ঘন ভাঁট পাতার ঝোপ দেখতে পেয়ে কোনো মতে একটা লাফ দিয়ে সেই ঝোপের আড়ালে মাটিতে শুয়ে পড়লাম। টর্চটা আগেই নিভিয়ে দিয়েছি। বুকের ভেতর হৃৎপিণ্ডটা এমনভাবে হাতুড়ি পেটাচ্ছে, মনে হচ্ছিল যেন পাঁজরের হাড় ভেঙে বাইরে বেরিয়ে আসবে। ঝোপের ফাঁক দিয়ে আমি নিথর হয়ে তাকিয়ে রইলাম রাস্তার দিকে। দূরে একটা টিমটিমে হলুদ আলো দেখা গেল, একটা পুরনো হারিকেনের আলো। আলোটা ক্রমশ এগিয়ে আসছে, আর তার সাথে সেই গোঙানি। কয়েক মুহূর্ত পর আলোটা আমার ঝোপের কাছাকাছি আসতেই যে দৃশ্য আমি দেখলাম তা আমার শিরায় শিরায় বরফ জমিয়ে দিল। চারজন অতিকায় মানুষ, না মানুষ বলা ভুল হবে, এরা যেন মানুষের বিকৃত ছায়া। তারা হাঁপাচ্ছে, ভীষণভাবে হাঁপাচ্ছে। তাদের প্রতিটা শ্বাসের সাথে বুকের খাঁচা ওঠানামা করছে। হারিকেনের ম্লান কাঁপতে থাকা আলোয় তাদের মুখগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না, একটা বিভৎস কালচে ছায়ায় ঢাকা। কিন্তু তাদের শরীরটা আমি স্পষ্ট দেখলাম। তাদের কাঁধের উপর একটা বিশাল কালো কাঠের পালকি। কিন্তু পালকিটা দেখতে যতটা না ভারী মনে হচ্ছে, লোকগুলোর শরীরের অবস্থা দেখে মনে হচ্ছে তারা যেন টন কে টন ওজনের কোনো অদৃশ্য লোহার পাহাড় কাঁধে নিয়ে চলেছে। ভারীর চোটে তাদের মেরুদণ্ডগুলো ধনুকের মতো কুঁজো হয়ে নিচের দিকে বেঁকে গেছে।
ঠিক যেমনটা আমি প্রধান মশাইয়ের ক্ষেত্রে দেখেছিলাম। আমার চোখের সামনে তাদের কাঁধের চামড়া স্রেফ ভারীর চোটে ছিলে ছিলে যাচ্ছে। হারিকেনের আলোয় চকচক করে উঠছে তাজা রক্ত। সেই রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে তাদের গায়ের ওপর। তাদের প্রতিটা পদক্ষেপে কাঁধার উপর বসে যাচ্ছে সেই বিকৃত দানবীয় পায়ের ছাপ, আর তাদের গলা চিরে বেরোচ্ছে সেই যন্ত্রণা কাতর আর্তনাদ। ভয় আমার চোখের পাতা পড়ছে না। আমি দম নিতে ভুলে গেছি। আমার ঠিক সামনের রাস্তা দিয়ে পালকিটা এগিয়ে যাচ্ছে। হঠাৎ হারিকেনের টিমটিমে আলোটা একবার দুলে উঠল, আর সেই আলোর একটা ফালি গিয়ে পড়ল পালকির খোলা জানলার ভেতর। আমার বুকের স্পন্দন যেন কয়েক সেকেন্ডের জন্য পুরোপুরি থেমে গেল। পালকির ভেতরে বসে আছে একটা অবয়ব। মুখটা অন্ধকারে ঢাকা, কিন্তু হারিকেনের আবছা আলোয় আমি স্পষ্ট দেখতে পেলাম তার শক্ত করে বাঁধা মাথার সেই মোটা বিনুনিটা। সেই মেয়েটা যাকে মাত্র আধ ঘন্টা আগে আমি নদীর পাড়ে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। আমার মাথার ভেতরটা ভোঁ ভোঁ করে উঠল। একটা অবর্ণনীয় অলৌকিক আতঙ্কে আমার মস্তিষ্ক অসাড় হয়ে এলো। কি দেখছি আমি? নদীর পাড়ের ওই মেয়েটা এই পালকিতে কেন? কারা এরা? আর কাঁধের ওই অবিশ্বাস্য ভারী বা কিসের? আমি চোখ বন্ধ করে মাটিতে মুখ গুঁজে পড়ে রইলাম। আমার কানে এক টানা বেজে চলেছে সেই বিভৎস হাঁপানির শব্দ আর গোঙানি। কিছুক্ষণ পর ধীরে ধীরে শব্দটা দূরে মিলিয়ে যেতে লাগলো। বাঁশ বাগানের অন্ধকারে ওই অভিশপ্ত দলটা কোথায় যেন মিশে গেল। পচা আঁশটে দুর্গন্ধটাও বাতাসের সাথে উবে গেল। চারপাশটা আবার আগের মতো নিস্তব্ধ। কিভাবে যে আমি সেই ঝোপের আড়াল থেকে উঠেছিলাম, আর কিভাবে যে নিজের কাঁপতে থাকা হাত দুটোকে টেনে হিঁচড়ে ওই অন্ধকারের বুক চিরে ডাক বাংলোর ঘরে ফিরে এসেছিলাম, তা আজ আমার মনে নেই। শুধু মনে আছে ঘরে ঢুকেই কাঠের ভারী দরজাটা সজোরে বন্ধ করে দিয়ে ছিটকিনিটা টেনে খাটের উপর একটা প্রাণহীন মাংসপিণ্ডের মতো আছড়ে পড়েছিলাম। ঘরে ফিরে আসার পর থেকে আমার মনে হচ্ছিল বুকের খাঁচাটা কেউ যেন একটা লোহার সাঁড়াশি দিয়ে চেপে ধরেছে। খাটের এক কোণে গুটিসুটি মেরে আমি থর থর করে কাঁপছিলাম। কপালের ঘাম চিবুক বেয়ে টপ টপ করে পড়ছে। চোখের সামনে বারবার ভেসে উঠছে সেই বাঁশ বাগানের জমাট অন্ধকার আর গল গল করে পড়া টাটকা রক্ত, সঙ্গে পালকির জানলায় বসে থাকা ওই মেয়েটার মুখ। এমন সময় হঠাৎ নিস্তব্ধ ঘরের দরজায় একটা শব্দ হলো। আমি প্রায় চমকে লাফিয়ে উঠলাম। এই মাঝরাতে কে? গলার কাছে দলা পাকিয়ে থাকা ভয়টাকে কোনো মতে গিলে আমি অস্ফুট স্বরে বললাম, কে? দরজাটা একটু খোলুন। বৃদ্ধের সেই ঘর ঘরে কর্কশ গলা। আমি একটু দ্বিধা করলাম, কিন্তু এক মুহূর্তে একা এই ভুতুড়ে ঘরে বসে থাকার চেয়ে অন্তত একজন জলজ্যান্ত মানুষের উপস্থিতি হয়তো আমাকে একটু স্বস্তি দেবে, এই ভেবে ধীরে ধীরে গিয়ে দরজাটা খুললাম। দরজার ওপাশে দাঁড়িয়ে আছেন প্রধান মশাই। সেই একইভাবে লাঠিতে ভর দেওয়া মাটির দিকে
সমান তরালভাবে ঝুঁকে থাকা শরীর, তবে তার বাঁ হাতে একটা পুরনো হলদেটে কাপড়ের থলি। আমাকে দরজা খুলতে দেখে তিনি তার গর্তে ঢোকা চোখ দুটো তুলে আমার দিকে তাকালেন। তারপর ফ্যাকাশে ঠোঁটে একটা অদ্ভুত ম্লান হাসি ফুটিয়ে তুলে বললেন, ভেতরে আসতে পারি? হ্যাঁ, আসুন না। তিনি তাঁর সেই যান্ত্রিক ঘষ্টে চলা পায়ে ঘরের ভেতর ঢুকলেন। তারপর খাটের একপাশে ধীরে সুস্থে বসে লাঠিটা পাশে রাখলেন। কয়েক মুহূর্ত কোনো কথা হলো না। ঘরের ভেতরের নিস্তব্ধতাটা যেন ক্রমশ ভারী হয়ে উঠছিল। হঠাৎ সেই নিস্তব্ধতা ভেঙে সুবলবাবু সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে বললেন, সন্ধ্যের পর তোমার ওই নদীর ধারে আর বাঁশ বাগানে ঘুরে বেড়ানোটা একেবারেই উচিত হয়নি বাবু। তুমি শহরের ছেলে, শিক্ষিত ভালো মানুষ, তাই তোমার মঙ্গলের জন্যই বলছি। কাল সকালেই তুমি নিজের জিনিসপত্র গুছিয়ে এ গ্রাম ছেড়ে চলে যাও। কথাটা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমার ঘোর যেন কাটতেই চাইছে না। আমি বললাম, কেন, কি হয়েছে? আর আমি যে বাঁশবাগানে বা নদীর ধারে গিয়েছিলাম সেটা সেটা আপনি জানলেন কি করে? এ গ্রামের কোনো কিছুই আমার অজানা নয় বাবু। তুমি আজ সন্ধ্যায় নদীর ঘাটে কাকে দেখেছ, আর ফেরার পথে বাঁশ বাগানে ঝোপের আড়ালে লুকিয়ে কিসের সাক্ষী থেকেছ, তা আমি খুব ভালো করেই জানি। আমার এতক্ষণের চাপা দেওয়া আতঙ্কটা এবার বাঁধ ভেঙে বেরিয়ে এলো। আমি রীতিমতো হাঁপাতে হাঁপাতে একটা ঘোরের মধ্যে উঠে বললাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি ওই বাঁশবাগানের ভেতর চারজন কুঁজো লোক, কাঁধে ওই ভয়ঙ্কর পালকি, নদীর ধারের ওই কালো মেয়েটা, সব দেখেছি আমি, সব দেখেছি। আমার কথা শেষ হতে না হতেই লোকটা একটা গভীর দীর্ঘশ্বাস ফেললেন। তার গলার স্বর এবার একদম খাদে নেমে গেল। ফিসফিস করে তিনি বললেন, তুমি যে মেয়েটিকে আজ নদীর ধারে দেখেছ, তোমার ভাগ্য খুব ভালো যে সে তোমার কোনো ক্ষতি করেনি। কারণ বাবু, তুমি যাকে দেখেছ সে কোনো জ্যান্ত মানুষ নয়। আজ থেকে ঠিক 40 বছর আগে সে মারা গেছে। আমার বুকের ভেতরটা সজোরে ধড়াস করে উঠল। একটা ঠান্ডা স্রোত আমার পায়ের তলা থেকে মাথার তালু পর্যন্ত উঠে গেল। বৃদ্ধ বলতে শুরু করলেন, আজ থেকে প্রায় 40 বছর আগের কথা বাবু। গ্রামের এক সহায় সম্বলহীন নিচু জাতের বোবা মেয়ে ছিল। দেখতে ওই কালো, কিন্তু মুখটা ছিল বড় মায়াবী। গ্রামের ক্ষমতাশালী 4 জন মাতব্বরের নজর পড়েছিল ওর ওপর। একদিন সুযোগ বুঝে ওই পশুগুলো মেয়েটার উপরে এমন পাশবিক অত্যাচার আর চরম অবমাননা করেছিল, যা মুখে আনা পাপ। মেয়েটা বোবা ছিল, তাই চিৎকার করে কাউকে ডাকতেও পারেনি। নিজের সম্মান আর প্রাণটুকু বাঁচাতে যখন সে ছটফট করছিল, তখন নিজেদের কুকীর্তি ঢাকতে ওই মাতব্বররা মিলে তার গলা টিপে তাকে মেরে ফেলে। পুলিশকে ঘুষ খাইয়ে মোটা টাকা দিয়ে ওই খুনকে একটা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়। তারপর একটা পরিত্যক্ত বিসর্জনী পালকিতে মেয়েটার মৃতদেহ ভরে, যাতে কেউ দেখতে না পারে, ওই 4 জন মিলে নিজেদের কাঁধে করে নিয়ে গিয়ে জলঙ্গি নদীর মাঝখানে ডুবিয়ে দিয়ে আসে। কিন্তু মাতব্বররা জানতো না যে আইনের হাত থেকে টাকা দিয়ে বাঁচা গেলেও
পাপের হাত থেকে কিন্তু কখনোই বাঁচা যায় না। মেয়েটা ফিরে এলো বাবু। মাতব্বরদের অবদমিত অপরাধ বোধ, চরম পাপ, আর মৃত্যুর আগে ওই মেয়েটার বুক ফাটা যন্ত্রণার সম্মিলিত শক্তি এক মনস্তাত্ত্বিক আর অতি প্রাকৃত ভার তৈরি করল। সেই অদৃশ্য ভার চেপে বসল ওই চারজনের কাঁধে। প্রতি রাতে যখন সারা গ্রাম ঘুমিয়ে পড়ে, তখন ওই অপরাধীদের মানসিক আর শারীরিকভাবে সেই রাতের পাপের ভার নতুন করে কাঁধে তুলে নিতে হয়। ওই পালকি আর কিছু নয় বাবু, তাদের নিজেদেরই কৃতকর্মের অভিশপ্ত ফল। প্রচুর ওজনের সেই পাপের ভার প্রতি রাতে তাদের কাঁধের হাড় গুঁড়ো করে দেয়, চামড়া ছিঁড়ে রক্ত বের করে দেয়, তাদের তিলে তিলে পিষে মারে ওই পালকি। বৃদ্ধ তার নিজের কোঁজো পিঠটার দিকে একবার ইশারা করে বললেন, গ্রামের ওই প্রতিষ্ঠিত জীবিত মানুষগুলো আজও এই গ্রামের বুকেই বেঁচে আছে। তাদের বয়স হয়েছে ঠিকই, কিন্তু আজও রাতের বেলায় ওই অদৃশ্য পালকি তারা বয়। তাদের পৈশাচিক ভার বইতে বইতে হাড়গোড় সব ধনুকের মতো বেঁকে গেছে। মাঝখানে একজন তান্ত্রিকের সাহায্যে এই উপদ্রব বিগত 10 বছর ধরে বন্ধ ছিল, কিন্তু ইদানিং কয়েক সপ্তাহ হলো সেই তান্ত্রিকের বাঁধন কেটে গেছে। মেয়েটা আবার ফিরে এসেছে। এবার ওর রাগ আরো ভয়ঙ্কর। তাই বলছি, তুমি সকালেই এই অভিশপ্ত গ্রাম ছেড়ে পালাও। আমি অবশ হয়ে সব শুনছিলাম। আমার চোখের সামনে যেন সব জট খুলে যাচ্ছিল। তাহলে যা দেখেছি, ওই বেহারাদের কাঁধ দিয়ে রক্ত পড়া, ওই যন্ত্রণার গোঙানি সব সত্যি। কিন্তু হঠাৎ একটা খটকা লাগলো আমার মনে। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু কিন্তু আপনি এসব কথা আমাকে আজকে বলছেন কেন হঠাৎ করে? আপনি তো আগেও বলতে পারতেন। প্রথম দিন যখন এলাম তখনই তো আমাকে ফিরিয়ে দিতে পারতেন। লোকটা আমার দিকে স্থির দৃষ্টিতে তাকালেন। তার চোখ দুটো এবার জলে চকচক করছে। প্রথম দিন বলিনি, কারণ ভেবেছিলাম তুমি নিজের কাজ ছেড়ে দুদিনেই চলে যাবে। এই গ্রামের এই জঘন্য সত্যিটা বাইরের কেউ জানুক সেটা আমি চাইনি, কিন্তু আজ সন্ধ্যায় মেয়েটা তোমাকে দেখা দিয়েছে বাবু। এর মানে হলো ওর রাগ আগুন এবার বাইরের নির্দোষ লোকেদের গায়েও লাগতে শুরু করেছে। আমি চাই না আমাদের পাপের বলি তুমিও হও। তাছাড়া আমার নিজেরও বোধহয় সময় ঘনিয়ে এসেছে। বুকে এই পাহাড় প্রমাণ মিথ্যেটা আর চেপে রাখতে পারছি না। কথাগুলো বলে তিনি তার কোলের উপর রাখা সেই কাপড়ের থলিটার ভেতর হাত ঢোকালেন। তুমি হয়তো ভাবছো আমি কোনো গাঁজাখুঁড়ি গল্প ভাঁজছি। তুমি বিশ্বাস নাও করতে পারো, তাই আমি আজ একটা প্রমাণ সাথে করে নিয়ে এসেছি। তিনি থলির ভেতর থেকে ধীরে ধীরে একটা জিনিস বের করে আনলেন। জিনিসটা দেখে আমার গলার কাছে একটা বমির দলা পাকিয়ে উঠল। একটা লম্বা মোটা চুলের বিনুনি, একদম আসল মানুষের চুল। চুলগুলো রুক্ষ কালো এবং গোড়ার দিকটা অসমানভাবে কাটা। সেই রাতে ওর দম আটকে দেওয়ার পর প্রমাণ লোপাট করার জন্য আর মানুষকে বিভ্রান্ত করার জন্য ওর মাতব্বররা ওর মাথার এই বিনুনিটা ছুরি দিয়ে কেটে নিয়েছিল বাবু। আমি চমকে উঠে খাট থেকে এক পা পিছিয়ে গেলাম। আমার চোখের তারা স্থির হয়ে গেছে ওই কাটা বিনুনিটার উপর। একটা চরম আতঙ্ক আর অসীম ঘৃণায় আমার সমস্ত শরীর কোঁকড়ে গেল। আমার গলা দিয়ে অতি কষ্টের শব্দ বেরোল।
আপনি এটা পেলেন কোথায়?" কথাগুলো বলে তিনি তার কোলের উপর রাখা সেই কাপড়ের থলিটার ভেতরে হাত ঢোকালেন। বৃদ্ধ তার মুখটা আমার দিকে তুলে ধরলেন। তার মুখে তখন এক বীভৎস অনুশোচনার দগ্ধ বিকৃত হাসি। তিনি ঘর ঘরে ফিসফিসে গলায় বললেন, "ওই 4 জন মাতব্বরের মধ্যে আমিও যে একজন ছিলাম বাবু।" কথাটা আমার কানের পর্দায় আছড়ে পড়তেই গোটা ঘরটা যেন আমার চোখের সামনে বন বন করে ঘুরতে লাগলো। আমার সামনে বসে থাকা এই নিরীহ বয়স্ক মানুষটা আসলে একটা আস্ত শয়তান, একটা খুনি। আর ওর ওই কুঁজো পিঠটা, ওর ওই অস্বাভাবিক বেঁকে যাওয়া মেরুদণ্ডটা, সবই ওই 40 বছর আগের পাশবিক পাপের জ্যান্ত ফসিল। চরম ঘৃণা আর আতঙ্কে আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। বৃদ্ধের ওই বীভৎস স্বীকারোক্তির পর আমার আর এক মুহূর্ত ওই অভিশপ্ত ঘরে থাকার রুচি হয়নি। তীব্র ঘেন্না, বমি বমি ভাব আর একটা চরম নৈতিক শ্রেষ্ঠত্বের অহংকারে আমার বুকের ভেতরটা রি রি করে জ্বলছিল। এরা অশিক্ষিত, লোভী জানোয়ার। নিজেদের লালসা মেটাতে এরা একটা অসহায় বোবা মেয়েকে ছিঁড়ে খেয়েছে, আর তারপর সেই পাপ ঢাকতে লাশ ডুবিয়ে দিয়েছে নদীতে। এরা মানুষ নয়, এরা মানুষের ছায়ায় লুকিয়ে থাকা পিশাচ। এই পাপী গ্রাম তার নিজের পাপের শাস্তি পাচ্ছে, তিলে তিলে ধ্বংস হচ্ছে। এতে আমার কি? আমার গায়ে তো আর এই পচা গলা দুর্গন্ধযুক্ত পাপে ছিঁটে ফোঁটা লেগে নেই। আমি কেনই নরকে পড়ে থাকবো? রাতটা কোনো মতে জেগেই কাটিয়ে দিলাম। ভোরের প্রথম আলো ফুটতেই আমি আমার জিনিসপত্র গুছিয়ে নিলাম। বৃদ্ধ বা গ্রামের আর কারোর সাথে দেখা করার ন্যূনতম ইচ্ছাটুকু আমার ছিল না। আমি প্রায় ছুটতে ছুটতে এক প্রকার পালিয়েই যেন তেঁতুল বেড়িয়া গ্রাম ছাড়লাম। স্টেশনে যখন পৌঁছালাম তখন সকালের রোদ বেশ কড়া হতে শুরু করেছে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে লোকাল ট্রেনের জন্য অপেক্ষা করার সময় বুকের ওপর থেকে যেন একটা জগদ্দল পাথর নেমে গেল। মনে হলো, যাক বাবা, একটা আস্ত নরককুণ্ড থেকে অন্তত বেঁচে ফিরে গেছে। কিছুক্ষণ পরেই ট্রেন এলো। কামরায় ভিড় বিশেষ একটা ছিল না। জানলার ধারের একটা সিট বেছে নিয়ে বসলাম। ট্রেনটা চলতে শুরু করলো। বাইরের খোলা হাওয়া জানলা দিয়ে এসে মুখে লাগতেই আমার স্নায়ুগুলো শান্ত হতে শুরু করলো। কিন্তু হঠাৎ আমার নজর পড়ল কোলের ওপর রাখা আমার ট্রাভেল ব্যাগটার দিকে। ব্যাগটা যেন কেমন অস্বাভাবিক রকমের ফোলা ফোলা লাগছে। ভেতরে তো আমার কয়েকটা জামা কাপড় আর ডায়েরি ছাড়া বিশেষ কিছু ছিল না। তাহলে ব্যাগটা এমন ঢাউস দেখাচ্ছে কেন? একটা চাপা কৌতূহল আর অদ্ভুত অস্বস্তি নিয়ে আমি ব্যাগের চেনটা সামান্য টান দিলাম, আর চেন খুলতেই আমার চোখের মণি দুটো আতঙ্কে যেন ঠিকরে বেরিয়ে আসার উপক্রম হলো। ব্যাগের ঠিক ওপরেই আমার জামা কাপড়ের ওপর সাপের মতো কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে একটা মোটা কালো চুলের বিনুনি। সেই রুক্ষ মরা অসমানভাবে কাটা বিনুনি, ঠিক যেটা সুবল বুড়ো কাল রাতে আমাকে প্রমাণ হিসেবে দেখিয়েছিল। আমার সারা শরীর পলকে বরফ হয়ে গেল, শ্বাস আটকে এলো গলায়। আমি তো এটা নিইনি, আমি তো ওই বিভৎস জিনিসটা ছুঁয়েও দেখিনি। তাহলে তাহলে এই কাটা বিনুনি আমার ব্যাগের ভেতর এলো কি করে? মাথাটা ভোঁ ভোঁ করে ঘুরতে লাগলো, আর ঠিক সেই মুহূর্তে ট্রেনের একটানা ঝিকঝিক শব্দের মাঝেই আমার কানের কাছে ফিসফিস করে উঠল বৃদ্ধের কাল রাতের বেলার শেষ কয়েকটা কথা। কাল রাতে আমার ঘর থেকে বেরিয়ে যাওয়ার ঠিক আগে দরজার কাছে দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে সে বলেছিল,
বাবু, তুমি ভাবছো এই পাপের পাঁকে শুধু আমরাই ডুবে আছি, তাই না বাবু? কিন্তু আজ থেকে 40 বছর আগে যে পুলিশ ইন্সপেক্টর আমাদের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ খেয়ে রক্তের দাগ মুছে দিয়ে এই খুনের তদন্তকে ধামাচাপা দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছিল, তার নাম কি জানো? তার নাম ছিল অবিনাশ চ্যাটার্জি। প্রথম দিন আমি তোমার পরিচয় বুঝতে পারিনি ঠিকই, কিন্তু পরে যখন জানলাম তুমি ওই অবিনাশ দারোগারি ছেলে নকুল চ্যাটার্জি, তখন আমি সব হিসেব মিলিয়ে নিয়েছি। আমরা যদি পাপী হই তবে তোমার বাবাও সেই পাপের সমান ভাগীদার পাবো। কথাগুলো মনে পড়তেই আমার মনে হলো আমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। চোখের সামনে থেকে আমার সমস্ত অহংকারের পর্দা এক লহমায় খসে পড়ল। আমার এই শহুরে উচ্চশিক্ষিত আরামদায়ক জীবন, আমার পড়াশোনা, আমার ক্যারিয়ার, আমার বাড়ির ওই নরম গদি, সবকিছুর নিচে লুকিয়ে আছে ওই অসহায় বোবা মেয়েটার ছিঁড়ে যাওয়া রক্ত আর বুক ফাটা আর্তনাদ। আমার বাবার ওই রক্তমাখা ঘুষের টাকার উপর দাঁড়িয়ে কি আজ আমি এত বড় ভদ্রলোক হয়েছি? হঠাৎ চলন্ত ট্রেনের কামরাটা যেন একটা জমাট শূন্যতায় ডুবে গেল। ট্রেনের চাকার আওয়াজ, জানলার বাইরের হাওয়া, মানুষের কোলাহল, সব যেন এক জাদু বলে পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। কামরার ভেতরের বাতাস এক লহমায় বরফের মতো ঠান্ডা হয়ে এলো। আমার মুখ থেকে শ্বাস ছাড়ার সময় ধোঁয়ার মতো বাষ্প বেরোতে লাগলো। আর তার পর মুহূর্তে আমি অনুভব করলাম সেই চরম বৈশাচিক আঘাতটা। আমার ডান কাঁধের উপর হঠাৎ করে একটা অদৃশ্য হিমশীতল এবং অসম্ভব ভারী কাঠের ডান্ডা সজোরে চেপে বসল। ভারটা এতটাই প্রচণ্ড, এতটাই অমানবিক যে আমার মনে হলো আমার শরীরটা ডান দিকটা যেন মাটির ভেতর গেঁথে যাচ্ছে। আমার ডান কাঁধের কলের বোন সজোরে মর করে উঠল। চামড়া ফেটে যাওয়ার মতো একটা তীব্র যন্ত্রণা আমার মস্তিষ্ককে অসাড় করে দিল। আমি যন্ত্রণায় চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। আর ঠিক সেই চরম যন্ত্রণার মুহূর্তে আমার একদম কানের কাছে একটা অশরীরী আদিম হিমশীতল ফিসফিসানি স্পষ্ট শব্দ বেজে উঠল। আমার চোখের সামনের সমস্ত পৃথিবীটা যেন অর্থহীন হয়ে গেল। পুরো ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়ে উঠল। বিসর্জনী পালকি তার পাপীদের ছেড়ে যায়নি, সে কেবল তার পাপের শেষ ভাগীদারকে অর্থাৎ ওই অভিশপ্ত পালকির নতুন বেহারাকে খুঁজে নিয়েছে। আমার বাবার সেই পাশবিক পাপের শাস্তি কি তাহলে এবার ছেলে হয়ে আমাকে এইভাবে আজীবন বহন করে চলতে হবে? আমার কুঁজো হয়ে যাওয়া পিঠের হাড় কি এবার তবে আমারই পাপের ফসিল হয়ে বেঁচে থাকবে? অদৃশ্য টন কে টন ভারী সেই পালকির ভারে আমার মেরুদণ্ডটা ক্রমশ সামনের দিকে বেঁকে যেতে শুরু করল। আর আমি তলিয়ে যেতে লাগলাম এক অন্তহীন যন্ত্রণাদায়ক অন্ধকারের অতলে। শুনলেন সুপমা দাসের কলমে গ্রাম বাংলার ভূতের গল্প, গ্রাম প্রধানের বাড়িতে এক রাত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর তার পাশাপাশি হাইপ দিতে ভুলবেন না। যেমনটা বলেছিলাম গল্পের শুরুতে, আজ গল্পের মধ্যে থেকে থাকছে আপনার জন্য একটি বিশেষ প্রশ্ন। আচ্ছা, সম্পূর্ণ গল্পটি তো আপনি মনোযোগ সহকারে নিশ্চয়ই শুনেছেন,
তাহলে বলুন তো, আমাদের আজকের গল্পে যে ডাক্তারবাবুর কথা উল্লেখ রয়েছে, সেই ডাক্তারবাবুর সঙ্গে যখন প্রথমবার গল্পের নায়ক নকুলের সঙ্গে দেখা হয়, তখন ডাক্তারবাবুর পরনে কি কি পোশাক ছিল? প্রশ্নের সঠিক উত্তর আপনার সম্পূর্ণ নামের সঙ্গে কমেন্ট বক্সে লিখে জানান। তাহলে চলুন একবার ঝটপট দেখে নিই আমাদের গত এপিসোডে কারা কারা প্রশ্নের সঠিক উত্তর লিখেছিলেন। যারা কমেন্ট করেছিলেন তাদের নামগুলো নিচ্ছি। সদানন্দ বেড়া সঠিক উত্তর দিয়েছিলেন নিত্যানন্দপুর, এবং তিনি বলেছেন গল্পটা ভালো লাগলো আর শিক্ষাও হলো। এছাড়া কমেন্ট করেছেন শুভঙ্কর দাস, সঠিক উত্তর লিখেছেন দক্ষিণ 24 পরগনা ভাঙড় গঙ্গাপুর কলকাতা লেদার কমপ্লেক্স থেকে হেমন্ত মণ্ডল, তার ছেলে সার্থক মণ্ডল এবং তার ওয়াইফ সুষমা মণ্ডল। বলেছেন গল্পটা খুব সুন্দর হয়েছে, আরও ভালো গল্প চাই দাদা। মৌসুমি মান্না কমেন্ট করে বলেছেন তোমাদের 3টে চ্যানেলই আমার সাবস্ক্রাইব করা আছে দাদা, আর তোমাদের গল্প শুনতে আমার খুব ভালো লাগে, আর এখন আরও ভালো লাগছে, পুরো সামনাসামনি রেকর্ডিং করতে দেখতে পাচ্ছি, আমার তো খুব ভালো লাগছে। আর উত্তরটা হবে নিত্যানন্দপুর। আমার নাম মৌসুমি মান্না, আমার ছেলের নাম অনিক মান্না, আমার মায়ের নাম কাজল দাস, আমি হাওড়া ডোমজুর নোনাকুণ্ডু থেকে বলছি। একজন কমেন্ট করেছেন, বলছেন দাদা ভাই উত্তরটা হবে নিত্যানন্দপুর, গল্পটা খুব ভালো হয়েছে, আশা করছি আগামীতে আপনার কণ্ঠে আরও ভয়ঙ্কর হাড় হিম করা গল্প শুনতে পাবো। জলপাইগুড়ি থেকে নিতু ভৌমিজ, নিশ্চয়ই শুনতে পাবেন, আরও হাড় হিম করা ভৌতিক গল্পগুলি আসতে চলেছে। আর আপনারা যারা যারা আমাদের আরও 2টি চ্যানেল সাবস্ক্রাইব করেননি বা চেক আউট করেননি তারা করতে পারেন। এক হচ্ছে অল ডে সাসপেন্স এবং দ্বিতীয় গপ্পখোর। ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইল, আপনি চাইলে একবার চেক আউট করতে পারেন। চলুন যাওয়া যাক পরবর্তী কমেন্টে। কমেন্ট করেছেন আব্দুল হাবিব, মরিচা থেকে শুনছিলাম দাদা, সঠিক উত্তর লিখেছেন তিনি। এছাড়া কমেন্ট করেছেন সৌমেন দে কল্যাণী থেকে, তিনি বলছেন দাদা আজকের গল্পটা খুব ভালো ছিল, উত্তরটা হবে ভোলার গ্রামের নাম নিত্যানন্দপুর, একদম সঠিক উত্তর। এছাড়া কমেন্ট করে সঠিক উত্তর দিয়েছেন অমিতা ঠাকুর, হাওড়া থেকে চিত্রা পাত্র, উত্তর 24 পরগনা মধ্যম গ্রাম থেকে সমীর সরকার, পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার এরুয়ার গ্রাম থেকে কার্টুন দুনিয়া নামে একটি প্রোফাইল থেকে সঠিক উত্তর লিখে কমেন্ট করেছেন। এছাড়া বারুইপুর জেলের কাছ থেকে শঙ্কর মণ্ডল, তার মেয়ে পূজা মণ্ডল, স্ত্রীর নাম টুম্পা মণ্ডল এবং তার বাবা দীপক মণ্ডল, মায়ের নাম বন্দনা মণ্ডল। কমেন্ট করেছেন মুম্বাই থেকে জিসান, তিনি বলছেন দাদা আজকের গল্পটা খুব সুন্দর হয়েছে এবং তার পাশাপাশি সঠিক উত্তর লিখেছেন। আরেকজন শ্রোতা বন্ধু বলছেন উত্তরটা হবে নিত্যানন্দপুর, অনেকদিন পর আবার গল্প শুনতে আসলাম সুদর্শন দা, ঠাকুর বানানোর কাজে খুব চাপ ছিল তাই ঠিকঠাক গল্প শুনতে পারিনি, কিন্তু যে কটা গল্প মিস গেছে সবকটাই শুনে ফেলবো। আমি কাকিনাড়া থেকে অভিজিৎ নাথ, খুব খুব ভালো থেকো তুমি সুদর্শন দা, আপনিও খুব ভালো থাকুন আর এভাবেই আমাদের গল্পগুলি শুনতে থাকুন, আমাদের পাশে থাকুন। মোটামুটি যে কয়জনের নাম নিলাম ওনারা প্রত্যেকেই সঠিক উত্তর লিখে কমেন্ট করেছেন। ধন্যবাদ আপনাদের সম্পূর্ণ গল্পগুলো আপনারা যে মনোযোগ সহকারে শুনছেন এবং গল্পের শেষে কমেন্ট করছেন তার জন্য। ঝটপট আজকের গল্পের যে প্রশ্নটি তারও সঠিক উত্তর এক্ষুনি লিখে জানিয়ে ফেলুন কমেন্ট বক্সে। চলুন আজকের মতো বিদায় নেওয়া যাক, আবার দেখা হবে আগামী এপিসোডে। আপনার আমার আড্ডা জমে উঠবে আবার। সকলে ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন সপরিবারে। ধন্যবাদ।